2007 সালের মার্চ বিশ্বকাপের মাস। সেই মাসের শেষের দিনগুলো ঘিরে বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার সুমনের পরিকল্পনা সাটা ছিল এমনই। সপরিবারে সময় কাটাবেন কলকাতায়, স্ত্রী ডুবে থাকবেন শপিংয়ে, আর তিনি বসবেন বালিগঞ্জে স্টার আনন্দের স্টুডিওতে। বিশ্লেষণ করবেন বিশ্বকাপের ভারত ম্যাচসমূহ। কেননা বাংলাদেশ যে আগেই ধরে নিয়েছিল সুপার 8-এর আগেই ভারতের সঙ্গে হেরে সাঙ্গ হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান, কিন্তু হলো কিনা উল্টোটাই। সুপার 8-এর অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে কিনা পরিকল্পনা সাজাতে সুমন ওই সময় পড়ে রইলেন অ্যান্টিগায়। আর যাদের ম্যাচের বিশ্লেষণ করার কথা সেই সৌরভ গাঙ্গুলি কিনা বাংলাদেশের সুপার 8-এর ম্যাচ দেখলেন কলকাতায় বসে। কে হায় মানতে পারে এমন মর্মব্যথা? কে না জানে ওই বিশ্বকাপে বাংলাদেশের ভারত বধের সেই রূপকথা। যুদ্ধ, বৈরিতা, হানাহানি, ভারত পাকিস্তান ম্যাচ মানেই যেন ওই শব্দগুলো অনিবার্য। কিন্তু 22 গজে সেই যুদ্ধের দামামা কই? বিশ্বকাপে পরিসংখ্যানটা যখন 8-0, সেটাকে কি আর যুদ্ধ বলা চলে? তাই তো ভারত পাকিস্তান ম্যাচ এখন অনেকের চোখে মেরে। তার চেয়ে বরং ভারত বাংলাদেশ ম্যাচ মানেই যেন সব উত্তেজনা, টিভি পর্দা থেকে এক পলকও চোখ না ফেরানো উৎকণ্ঠা। একটা সময় ভারত বাংলাদেশ ম্যাচ মানেই ছিল এক পেশে, ফল ভারত জিতবে, মাথা নিচু করে মাঠ ছাড়বে বাংলাদেশ। ততদিন পর্যন্ত বাংলাদেশের পাশেই যেন ছিল ভারতও। যেই না বাংলাদেশ মাথা উঁচু করে জিততে শুরু করলো, শুরু হলো যুদ্ধ। মাঠের খেলায় হারার আগে ভারতীয়রা টিভি পর্দায় মৌকা থেকে পত্রিকার পাতায় পচা শামুকে পা কাটা বাংলাদেশকে তাচ্ছিল্যের সব শব্দ জুড়িয়ে দিয়ে মানসিকভাবে ধ্বস্ত করার পথে নামলো। এই সবের শুরু তো সেই 2007 বিশ্বকাপের ওই হারেই মিশে আছে। হারটা এখনো যে মন থেকে মানতে পারেনি ভারতীয় সমর্থকরা। ক্রিকেটাররা তো নয় বটে, সচিন টেন্ডুলকারের মতো ক্রিকেটার যাকে পুরো ভারতবর্ষ পুজো করে, সেই ক্রিকেট ঈশ্বরের বান্দার বাড়ি উঠান কিনা ওই হারের পর ক্ষুব্ধ সমর্থকদের ছোড়া ডিলে ভরে উঠেছিল। হামলা থেকে বাঁচেনি যুবরাজ সিং, বীরেন্দ্র সেহওয়াগদের বাড়িও। আর জনতার তোপ থেকে ভারতকে পরের বছরগুলোতে একের পর এক কাপ এনিয়ে ক্যাবিনেট ভরিয়ে ফেলা মহেন্দ্র সিং ধোনি কোথায় ছিলেন জানেন? নিজের ঘর রাঁচিতে নয়, এক প্রকার লুকিয়েছিলেন কলকাতার হোটেলে। বাংলাদেশের কাছে সেই হারটার ওজন এতটাই যেন ভারী ছিল। এটা ঠিক, বাংলাদেশ ক্রিকেটের উষা লগ্নে ভারতীয় ক্রিকেট বোর্ডের ছিল অজস্র অবদান। বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে উঠে এসে আইসিসির মকডালে বসা জাগমোহন ডালমিয়া ছিলেন বাংলাদেশ ক্রিকেটের অকৃত্রিম বন্ধু। 2000 সালের জুন মাসটি নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের হৃদয়ে গেঁথে আছে। ওই মাসে যে এসেছিল গর্বের সুসংবাদ, এই মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির পূর্ণ সদস্যপদ পায় বাংলাদেশ। আর স্পষ্ট করে বললে ক্রিকেটের ক্লাসিক সংস্করণ টেস্ট খেলার অধিকার লাভ করে। কিন্তু এই টেস্ট স্ট্যাটাস পাওয়া খুব সহজে আসেনি। আন্তর্জাতিক ক্রিকেটে তখনকার মোড়ল দেশগুলো ছিল বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার বিপক্ষে। কিন্তু একজনের বর্জ্য কণ্ঠের সামনে সবাই যেন হয়ে পড়েছেন নতজানু। সেই মানুষটি ডালমিয়া। আইসিসির এই তখনকার প্রেসিডেন্ট শুধু নিজে সমর্থন দেননি, অন্যদের সমর্থনও আদায় করে দিয়েছেন বাংলাদেশের পক্ষে। ফলাফল বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি। সেই গল্প শোনা যাক টেস্ট স্ট্যাটাস প্রাপ্তিকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন সাবির হোসেন চৌধুরীর মুখ থেকে। একবার তিনি বলেছিলেন, বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু ছিলেন। যখন বাংলাদেশ বিশ্ব পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেছিল, তখন যে কটি ব্যক্তি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন তার মধ্যে তিনি ছিলেন অন্যতম। টেস্ট মর্যাদার জন্য আমরা যখন আবেদন করি, তখন আমাদের দুটি পূর্ণ সদস্য দেশের সমর্থন প্রয়োজন ছিল। তখন আমরা তাদের কাছে যাই এবং তিনি আমাদের প্রথম এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সমর্থন দেন। আগে আমরা এশিয়ার অর্থাৎ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সমর্থন পাই এবং এখানেই ওনার সেই প্রাথমিক ভূমিকা ছিল। এই ভূমিকা আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, কেননা সেই সময় বাংলাদেশ যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহায়তা না পেত, তাহলে পরবর্তীতে টেস্ট স্ট্যাটাসের জন্য আবেদন করে খুব একটা লাভ হতো না। সদ্য টেস্ট স্ট্যাটাস পাওয়া দেশটিতে সফরে এসে আরও একবার বাংলাদেশে গর্বিত করে ভারত। 2000 সালের নভেম্বর মাসে ঢাকার মাঠে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচটি খেলে। হারলেও 10 নভেম্বর 2000 তারিখটি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে লেখা আছে সোনার হরফে। সেই থেকে ভারত আর বাংলাদেশ ক্রিকেট মানেই ছিল বড় ভাই ছোট ভাই সম্পর্ক। সেই মধুর সম্পর্কের অবনতি শুরু 2004 সালে এসে। ওই বছর নিজেদের 100তম ওয়ানডেতে বাংলাদেশ হারিয়ে দেয় ভারতকে। সেই সময়ের বিবেচনায় এটা যেমন ছিল বাংলাদেশের জন্য বিরাট বড় জয়, তেমনি ভারত সহ গোটা ক্রিকেট বিশ্বের জন্যই ছিল বিস্ময়ের। তবে দুই দলের মধ্যে আসল দ্বৈরথের বীজটা বোনা হয়ে যায় 2007 বিশ্বকাপে। বাংলাদেশের কাছে হেরেই কিনা বিশ্বকাপ জিততে যাওয়া ভারত ফিরে আসে ঘরে। 2012 সালের পর থেকে বাংলাদেশ ভারত ম্যাচ মানে যেন শক্তির দিক থেকে কাছাকাছি দুটি দল। এই সময়ের পর থেকে দুই দলের ক্রিকেটাররা তো বটেই, সমর্থকদের যুদ্ধাংদেহী মনোভাবটাও দেখা যায় মাঠ থেকে ফেসবুকে। এই তো কদিন আগে ইমার্জিং এশিয়া কাপেও বাংলাদেশের সৌম্য সরকারের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন ভারতের হর্ষিত রানা। পরে আম্পায়ার এসে শান্ত না করলে ঘটতে পারত বিপত্তিও। এই মাঠে লেগে যাওয়ার মতো
প্রখর দ্বন্দ্বের শুরুটা 2015 বিশ্বকাপের পরেই বেশি হচ্ছে। ওই বিশ্বকাপে রোহিত শর্মা বৈধ বলে আউট হওয়ার পর আম্পায়ার ডেকে বসেন নো বল। সেদিন রোহিতকে আউট দিলে আরও একটা রূপকথা হলেও হতে পারত, কেননা রোহিত যে এরপর সেঞ্চুরি করে ম্যাচটা বাংলাদেশের হাত থেকে নিয়ে গিয়েছিল বহু দূরে। এরপর রান নিতে গিয়ে নবীন মুস্তাফিজুর রহমানকে ধোনির ধাক্কা দিয়ে আহত করার পরও তো ফেটে পড়েছিল পুরো দেশ। কিন্তু ধোনির প্রভাবে কিনা মুস্তাফিজকেও সেদিন জরিমানা করা হয়। এরপর থেকে সেই আইসিসি লেখে অনেকেই বলতে থাকেন আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। বিপরীতে আবার শক্তির বাণী প্রচারের ঘটনাও আছে। 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ভারত মুখোমুখি হওয়ার আগের সময় নিজের ফেসবুকে পশ্চিমবঙ্গের অকালপ্রয়াত অগ্রগণ্য লোকসঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ আবেগ মাখা হাতে লিখেছিলেন, আমার দেশের সঙ্গে আমার ভাষার লড়াই, যেটি বিখ্যাত হয়ে আছে আজও। কিন্তু বাংলাদেশের সমর্থকেরা যেন আর এমন ভালোবাসায় মুগ্ধ হতে চান না, বরং তারা চান জয়। শুধু কি দর্শক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজরা তো কোনো লুকুচাপা ছাড়াই বলে দেন ভারতের বিপক্ষে জয় বেশি আনন্দ দেয়। এমনিতে বাংলাদেশ কোনো মতেই তুলনায় আসে না ভারতের সামনে, কিন্তু বিশ্বকাপ এলেই যেন বাংলাদেশের সামনে পা কাঁপে ভারতের। সাম্প্রতিককালের ইতিহাসটাও আবার বাংলাদেশের পক্ষে। হিসেবটা যদি কমিয়ে এনে 1 বছরে নিয়ে আসি, তাহলে তো বড় দল মনে হবে বাংলাদেশকেই। পরিসংখ্যান যে বলছে 4 ম্যাচের 3টি জিতেছে বাংলাদেশ, আজ তাহলে হিসেবটা 5-1 নয় কেন? বিল্লাল হোসেন শিমুল, পিটি আর্কাইভ।